আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, জেবিটিভির নতুন একটি ব্লগে চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে নারায়ণগঞ্জের সাথে মুন্সিগঞ্জের সংযোগের যে ব্রিজটা আছে এবং এটা কতটা সুন্দর শীতলক্ষণের উপর দিয়ে। এটা খুবই বাস্তব একটা সড়ক। আপনি আজকে এই ভিডিওটাতে সম্পূর্ণটা দেখতে পাবেন যে ব্রিজটা এবং ব্রিজের আশেপাশে পরিবেশ, নদী এবং টোটালি নিজের সাথে সম্পর্ক স্থানের যে একটা যোগ মানে মিলন বন্ধন বা যোগাযোগের রাস্তা, সেটা আপনাদের কাছে পুরোপুরি দেখাবো। চলুন আমার সাথে। আপনি যদি বৃষ্টিতে হেঁটে প্রবেশ করতে চান তাহলে মাঝখানে দুটো লেন আছে, সেটা দেখা যাবে না। এদিকে আসতে গেলে আপনাকে ফাইন গুনতে হতে পারে, কারণ এখানে যেই স্কেলগুলো আছে সেই স্কেলে আপনার ওয়েট ধরা পড়বে এবং আপনাকে দিতে হবে। এর জন্য প্রবেশের জন্য এই পাশ দিয়ে অথবা শেষ কর্নার দিয়ে আপনি ইচ্ছে করে প্রবেশ করতে পারেন। এই রাস্তাটা মাঝে মধ্যেই আমার অফিসিয়াল কাজে মুন্সিগঞ্জ যাতায়াতের জন্য ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আসলে রাস্তাটা এতটাই সুন্দর যে ভাবলাম যে আমাদের এই চ্যানেলের একটা ব্লগে আপনাদেরকে পরিচিত করে দিই, এবং ইচ্ছে করলে আপনারা সপরিবারে যাদের পার্সোনাল কার আছে তারা ইচ্ছে করলে এখানে ভ্রমণ করতে পারেন। চলে এসেছে বর্ষা পরে শরৎকাল। শরতের সবচেয়ে বড় সুন্দর হচ্ছে কাশফুল, এবং এই বৃষ্টির দুই পাশ দিয়ে হাঁটলেই দেখতে পাবেন প্রচুর পরিমাণে কাশফুল রয়েছে, যেটা আমরা ঢাকার 300 ফিটে বা বিভিন্ন জায়গায় দেখে থাকি। খুবই মনোরম সৌন্দর্য একটা ফুল, যেটার নাম হচ্ছে কাশফুল। কাশফুলে আসে না খুব কম মানুষই আছে, এবং কাশফুলের সাথে ছবি নিতে সবাই খুব ভালোবাসেন, এবং কাশফুলটাকে জড়িয়ে ধরে যদিও বা তার কাপড় ময়লা হয় তারপরেও সে কাশফুলটাকে প্রচুর পরিমাণে ভালোবাসে এবং সেটাকে ধরে সেই ছবি তুলতে আগ্রহ প্রকাশ করে। এই বাসগুলোই ঢাকা গুলিস্তান থেকে ছেড়ে আসে, যেগুলো সিরাজদিখান পরিবহন নামে পরিচিত। আপনার বিআরটিসি বাস এই রোড থেকে আসে। যারা সেলফ কার নিয়ে আসবেন তারা অবশ্যই ব্রিজে ওঠার আগে গতিসীমাগুলো খেয়াল করবেন। এখানে এই ব্রিজের উপরে সর্বোচ্চ গতিসীমা আপনার গাড়ি থাকবে 40 কিলোমিটার পার আওয়ার। এই সেতুটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই সেতুটি হওয়ার পরে নারায়ণগঞ্জ শহর দিয়ে যে মুক্তাপুর ফেরিঘাট হয়ে আসা লাগতো বা মুক্তাপুর যে ব্রিজটা সেটা দিয়ে আসতে হতো মুন্সিগঞ্জে, সেক্ষেত্রে মূল নারায়ণগঞ্জের জ্যামটা অনেকটা কমে গিয়েছে এবং অনেকেই এই রাস্তাটাকে ঘুরে পরিবর্তন করে তারপর এই রোডটা দিয়ে যাতায়াত করেন। এ হচ্ছে ব্রিজের প্রথম অংশ। আমরা চলে আসলাম, আমরা ব্রিজ দিয়ে হেঁটে আপনাদেরকে পুরো ব্রিজটা আজকে দেখাবো। এই ব্রিজটি মোট 6টা লেনে বিভক্ত। আমি এখন যে লেন দিয়ে হেঁটে যাচ্ছি তার পাশে হচ্ছে ফুট, এটা দিয়ে মূলত আমাকে হাঁটতে হবে। আর এটা হচ্ছে রিক্সা চলাচলের জন্য, যেটা ত্রিচক্রযান। আর ওই পাশ দিয়ে হচ্ছে যেগুলো মোটর, যে হচ্ছে চার চাকা, গুলো মূলত যাতায়াতের জন্য করা হয়েছে। বৃষ্টি আসলে অপরূপ সুন্দর, এবং বৃষ্টি অনেকটা ইউ শেপ হওয়ার কারণে বৃষ্টি দেখতে অনেক সুন্দর লাগে। আপনি যখন খালি চোখে আসবেন তা অবশ্যই অবাক হবেন যে ব্রিজের যে সৌন্দর্যতা, এবং বিশেষ করে সন্ধ্যার পরে যখন ল্যাম্পগুলো জ্বালানো হয় তখন ব্রিজটাকে মনে হয় যে আপনার বলতে পারেন যে ঠিক মাঝখানে যখন যাবেন ল্যাম্পগুলো জ্বালানো থাকবে, মনে হবে যে এটা আপনার বেডরুমের ড্রিম লাইটটা আসলে জ্বালানো থাকবে। এরকম একটা পরিস্থিতি এখানে হয়ে থাকে। বিকেল হলেই এখানে প্রচুর পরিমাণে স্থানীয় লোকদের এবং একটু দূরের থেকে যারা আসেন তারা এসে এখানে অনেক ভিড় জমান, এবং আপনি নিজে সশরীরে না আসলে বুঝতে পারবেন না যে আসলে ব্রিজটাতে হেঁটে যাতায়াত করার অনেক সুবিধা আছে। এবং আরেকটা কথা বলে দিই, এই ব্রিজের ছিনতাইকারী সতর্কতা থাকতে হবে আপনাকে। এখানে মাঝে মধ্যে ছিনতাই হয় এবং কেয়ারফুলি আপনাকে যাতায়াত করতে হবে। আর কাউকে হাঁটার সময় কেউ ডাক দিলে আমাকে দাঁড়ানো যাবে না। মোট কথা হচ্ছে আপনি আপনার মতো করে চলে যাবেন, কাউকে কেয়ার করতে হবে না। তবে অবশ্যই ছিনতাইকারী থেকে সতর্ক থাকবেন। এটা আরও আগে থেকেই ছিল, এখনও আপনাদেরকে এই ব্লকে জানিয়ে দেওয়া হলো। এরকম ভারী ভারী যানবাহী মালামাল নিয়ে যারা যায় এবং মিক্সচার গাড়িগুলো দিয়ে যায়, এবং এই নদীটার চারিদিক ঘিরে আমাদের দেশে বাংলাদেশে যে বড় বড় সিমেন্ট কোম্পানি আকিজ, 7 রিং, মেঘনা সিমেন্ট, তো আমরা জানি যে এই পাশ দিয়ে গিয়ে প্রায় মেঘনা নদীর কাছাকাছি পড়েছে। ঠিক বড় বড় সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট কোম্পানি এখানে এই ব্রিজটাকে ঘিরে। আমাদের বিশেষ করে ঢাকার ধলেশ্বরী নদী, তারপর হচ্ছে আপনার শীতলক্ষা, এবং হচ্ছে আপনার শীতলক্ষা নদী, এবং 3টা নদীকে ঘিরে, এবং হচ্ছে বুড়িগঙ্গা। আর ওই দিক দিয়ে হচ্ছে সাভারের দিকে যদি যাই তাহলে হচ্ছে তুরাগ নদীটা। এগুলো ঘিরে আসলে মূলত আমাদের মিল ফ্যাক্টরিগুলো গড়ে উঠেছে। উঠে আসলাম এই যে এখানে যে ইউ শেপটা, এই ইউ শেপটা আসলে ব্রিজের খুবই সুন্দর। আপনি খালি চোখে যখন দেখবেন আপনার খুবই ভালো লাগবে। আমরা জানি যে নদী শাসন করার কারণে আমাদের দিন দিন আমাদের দেশের নদীগুলো তাদের নিজস্বতা হারাচ্ছে, সুন্দরতা হারাচ্ছে। তারপরেও যাতায়াত ব্যবস্থার জন্য এগুলো করতে হচ্ছে। ব্রিজ থেকে দাঁড়িয়ে যদি নিচের দিকে তাকান তাহলে অনেক সবুজ গাছপালা এবং পরিবেশ আপনাকে মনোমুগ্ধ করবে। টোটালটাই আসলে দেখতে অন্যরকম সুন্দর একটা পরিবেশ এখানে।
এই হচ্ছে নদীর অংশটা, এবং এখানকার বাড়িঘরগুলো দেখেন আসলে দেখতে চমৎকার লাগে। এখানে যখন শীতকালে যদি আসেন তাহলে এখানে যে নিচে রাস্তাগুলো আছে দেখলে মনে হবে কি যে আপনার কেউ হয়তো বা কেটে রেখেছে, কিন্তু না, আসলে এখানে যে মানুষগুলো বসবাস করে তাদের যাতায়াতের কারণে তাদের পায়ের চাপে এই রাস্তাগুলো হয়ে গিয়েছে। কাদার মধ্যে ফুটবল, আসলে শৈশবটাকে মনে পড়ে যায় এদেরকে দেখলে। আমরা প্রচুর বৃষ্টির সময় এরকম কাদার মধ্যে ফুটবল খেলেছি এক সময়, খুব আনন্দ উপভোগ করেছি। আসলে এগুলো খুব কমই দেখতে পাওয়া যায়, ঢাকার বাইরে না আসলে আসলে এগুলো খুব একটা আপনার নজরে পড়বে না। এই হলো শীতলক্ষ্যা নদীর একটা অংশ। আমি এখন যে পাশে দাঁড়িয়ে আছি, আমার হাতের বাম দিকে নদী হচ্ছে আপনার পূর্ব দিক। এদিক দিয়ে গিয়ে আপনার এই নদীটি লেগেছে হচ্ছে ধলেশ্বর নদীর কিছু অংশ এবং মেঘনা। আপনার এখান থেকে মূলত যে আমরা চাঁদপুর থেকে যে নারায়ণগঞ্জ বা বিভিন্ন জায়গাতে যে লঞ্চগুলো যেতে দেখি আমরা, চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর যে লঞ্চগুলো যায় মূলত এই ব্রিজটার নিচ দিয়ে যাতায়াত করে। আপনি যখন আসবেন তখন এই ব্রিজটার নিচে দেখতে পাবেন যে সংযোগ ব্যাপারটা এই হচ্ছে নারায়ণগঞ্জ শহরের দিকে নদীটা যখন গিয়েছে, এটা গিয়ে আপনার বন্দরে লেগেছে। বন্দরের যে ঘাটটা আছে, আমরা যদি ঠিক পশ্চিম দিক দিয়ে চলে যাই এই নদীটার, তাহলে আমরা গিয়ে মিলবো হচ্ছে কাঁচপুর হয়ে আপনার ওদিক থেকে মেঘনা, ওইদিকেও মেঘনা নদীর অংশটা পেয়েছে এই শীতলক্ষ্যা দুই পাশ দিয়ে, একদিকে ধলেশ্বর একদিকে মেঘনা নদীর সাথে সংযোগ হয়েছে। বলছিলাম সেটা হচ্ছে মূলত নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর টু নারায়ণগঞ্জ যে লঞ্চ যাতায়াত করে, আমরা একটি লঞ্চকে দেখতে পাচ্ছি যে মোটামুটি যাত্রী বোঝাই করে তারা আসলে যাচ্ছে এবং তার যাতায়াতে এই নদীটাকে ব্যবহার করে, কারণ এছাড়া যাতায়াতের জন্য চাঁদপুরের কোনো ব্যবস্থা নেই। এবং এই পথে যেই লঞ্চগুলো যাতায়াত করে তারা পরিমাণে খুবই ছোট, আয়তনে খুবই ছোট এবং যাত্রী প্রচুর তারা বহন করে। এক্ষেত্রে নৌ পরিবহন কর্তৃপক্ষকে দেখতে বলা হয়েছিল অনেক আগে, তারা আসলে ব্যাপারে উদাসীন। এবং আশা করি যে আজকের এই ব্লগটির মাধ্যমে তাদের কাছে আমি এই বিষয়টা তুলে ধরতে পারবো, যেন তারা এই রোডটাকে বাঁচিয়ে রাখতে, যেন যারা আপনার লঞ্চের ব্যবসা করেন তারা যেন এই রোডে যেন বড় বড় লঞ্চগুলো দিয়ে ঝুঁকিটাকে কমিয়ে নেন। আপনি জানেন যে বর্ষাকালে মেঘনা নদী কিন্তু খুব ভয়াবহ অবস্থা হয় এবং এই ছোটো ছোটো লঞ্চগুলো যখন মেঘনা নদীতে যায় তখন মেঘনার কাছে এই লঞ্চগুলো কোনো কিছুই নয়। বিকেল হলেই আসর নামাজের পরে এই ব্রিজটা হয়ে যায় মিলন মেলার একটা কেন্দ্র, কারণ স্থানীয় লোকদের জন্য এটা খুবই একটা ভালো জায়গা, যেখানে আপনি পরিবহন বাতাস পেয়ে যাবেন এবং আপনার পরিবারকে নিয়ে এসেও কিছু সময় বসতেও ভালো লাগবে, কারণ একটা সময়ের পরে ব্রিজে কেউ থাকে না এবং অনেক ধরনের এসে দেখবেন অনেক সেলিব্রিটিরা শুটিং করে, বিভিন্ন ধরনের কিছু করে এখানে দেখতে পাওয়া যায়। এখন যে সিমেন্ট কোম্পানি রয়েছে এটা হচ্ছে সেভেনিং সিমেন্ট কোম্পানি, এখানে তারা উৎপাদন করছে এবং তাদের ফ্যাক্টরিটা দূর থেকে দেখলে লাল সবুজের যে একটা লোগো সেটা খুব ভালো লাগে। শিপইয়ার্ডের কিছু একটা অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে এই ছোটো ছোটো জাহাজগুলো তৈরি হয় এবং মেকানিজমের কাজগুলো কমপ্লিট হয়। মোট কথা হচ্ছে বাংলাদেশে মূলত নদীকে নির্ভর করেই গড়ে উঠেছে অনেক ধরনের ব্যবস্থাপনা। আমরা জানি আগে নরসিংদীতে মূলত ব্যবসার জন্য যাতায়াত ব্যবস্থা ছিল মেঘনা নদীর উপর দিয়ে বিভিন্ন দেশে যাতায়াত করা এবং বিভিন্ন অঞ্চলে যাতায়াত করার জন্য মূলত ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে তারা এটাকে বেছে নিয়েছিল। নদীপথ আপনাকে জীবনকে সহজ সরল করে দিবে এবং আপনাকে বাঁচতে সাহায্য করবে, ব্যবসাকে সহজ করবে। এবং আপনি জানেন যে নদীপথে শুধুমাত্র ঘাটের যে সমস্যাগুলো আছে সেই ঘাটের সমস্যা ছাড়া নদীপথে কিন্তু আপনার পণ্য পরিবহনে কিন্তু খরচ খুব কম এবং ভাড়া কিন্তু খুবই কম। কারণ হচ্ছে দক্ষিণাঞ্চলে আমি বেশ সময় কিছু মালামাল নিয়েছিলাম, সেক্ষেত্রে তখন ভাড়া খুব কম লেগেছিল, কিন্তু সবচেয়ে বেশি সমস্যা যেটা আমাকে ভুগিয়েছে সেটা হচ্ছে ঘাটে আপনার স্থানীয়ভাবে যে চাঁদাটা ছিল সেটা আশা করি ভবিষ্যতে আর থাকবে না, বন্ধ হবে। তারা যেভাবে বলে, যেমন ধরেন আপনি সামান্য কিছু মালামাল পরিবারের জন্য নিয়ে যাবেন, সেটা যদি লঞ্চে ভাড়া লাগে 500 টাকা, সেখানে ঢোকাতে লাগবে 3000 টাকা, তাহলে আসলে মানুষের জন্য খুব দুর্বিষহ হয়ে যায়। এর জন্য আমি বলি যে নদীপথে ভাড়াটা কম, কিন্তু চাঁদাবাজিটার কারণে আসলে নদীপথে মানুষ কোনো কিছু ক্যারি করতে চায় না।
আপনি চাইলে সাইকেলিংও করতে পারেন। সাইকেলিংয়ের জন্য এই ব্রিজটা খুবই মনোরম পরিবেশের। অনেকে আছে যারা ঢাকায় সাইকেল চালান, নিরাপদ জায়গা পান না, তারা ইচ্ছে করে তাদের প্রাইভেট গাড়ি ক্যারি করে সাইকেল নিয়ে আসতে পারেন। এই সেতুর নিচ দিয়ে আপনি যদি একটু নেমে যান, কষ্ট করে নদীর পার ঘেঁষে আপনি এরকম লেক পাবেন। এরকম দুই পাশ দিয়ে লেক করা হয়নি, এই সাইডে দিয়ে লেক করা হয়েছে। আপনি চাইলে এই লেকটা দিয়ে হেঁটেও নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এভাবেই পরিজন নিয়ে আসলে নিরাপদে হাঁটার জন্য অনেকেই আসেন। তারা এই যে ব্রিজটাকে সেফ মনে করেন, তার জন্য ঘুরতে আসেন এই জায়গাটাতে। আপনিও আসবেন, এই জায়গাটা আসলেই সেফ, অনেক নিরাপদ। শুধু কিছু বিষয়টা আছে যেটা সব জায়গাতেই আছে, আপনাকে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, যে ছিনতাইয়ের ব্যাপারটা। এরকম বয়স্ক মুরব্বী জন ব্রিজে হাঁটতে আসেন বিকেলবেলা নামাজের পরে, তারা খুব আনন্দ উপভোগ করেন ব্রিজটাতে হাঁটতে। আসসালামু আলাইকুম কাকা। শিল্প আমাদেরকে যদিও বা উন্নত করে, কিন্তু আরেকটা সমস্যা আসলে মানুষের কাছে হয়, যেটা হচ্ছে এদিকে যারা বসবাস করেন, বিশেষ করে যারা বাসা বাড়ি নিয়ে থাকেন বা বাড়ি করেছেন, তারা আসলে সিমেন্ট কোম্পানির যে ধুলাবাড়ি বা ডাস্ট, সেটার সমস্যা তারা আসলে ভুগেন। আসলে শিল্প আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করলেও মানে বসবাড়ির সমস্যা সৃষ্টি করে, কিন্তু তারপরেও কর্মসংস্থানের প্রয়োজন। কর্মসংস্থান ব্যতি রেখে আসলে আমাদের পক্ষে বাঁচা সম্ভব না। আমাদেরকে কাজ করতে গেলে কর্মসংস্থানে যেতে হবে, এবং যদি একটা এলাকা উন্নতি করতে চান তাহলে সেক্ষেত্রে কর্মসংস্থানের বিকল্প আসলে কিন্তু নেই। আমরা প্রায় ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আপনাদেরকে চেষ্টা করব খাবারের দোকান, যদি বসে থাকে তাদের খাবারের দোকান দেখাতে। আর যারা দুঃখিত, আপনাদেরকে খাবারের দোকানগুলো দেখাতে পারলাম না। ঠিক ব্রিজের এই শেষ জায়গাটাতেই আপনি দই ফুচকা চটপটি দোকানগুলো পাবেন। তারা ভ্রাম্যমান বসে, কিন্তু আরেকটু নিচে গেলে তাদের ওই কর্নারটাতে গেলে আপনি বিশেষ দোকানগুলো পাবেন। কিন্তু ভ্রাম্যমান ফুডগুলো আসলে আমাদেরকে খুব আনন্দ দিয়ে থাকে, তার জন্য বললাম। তো দেখা হবে নতুন কোনো ব্লগে আবারও ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা বলতে অবশ্যই কেউ ভুলে না, আমিও ভুললাম না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।